জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন সালমান এফ রহমান, ফেঁসে যাচ্ছে হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আবারও ডিবি হেফাজতে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন দেশ পলাতক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের কানেকশন। আওয়ামী লীগের ৫ জন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে। ওই ৫ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন ৫ জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত, যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত। জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানায়, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক। পলক ডিবিকে জানিয়েছে, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি, উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতের নির্যাতন ও নির্বিচার গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তা এখন লাপাত্তা। হদিশ নেই পুলিশের বিতর্কিত কর্তাদের শিরোনামের সংবাদ প্রকাশ করেছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর। পলাতক এসব শীর্ষ কর্তাদের মধ্যে রয়েছেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, গোয়েন্দা শাখার ডিবি ডিএমপির সাবেক প্রধান হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা প্রমুখ। এসব শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে, কিন্তু তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছেন না তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় ৮০০ পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি। কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশে একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলেন মনিরুল। এমনও শোনা যায় তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী কর্তাদের দিক নির্দেশনা দিতেন মনিরুল। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান, পরবর্তীতে চাকরিচ্যুত হন। মনিরুলের বিরুদ্ধে অন্তত ২৫টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত। 5 আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেয়াল টপকে লাপাত্তা হয়ে যান তিনি। হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্যও শোনা যায়। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা হয়েছে। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ঢাকা মহানগরীর দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন। 5 আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পড়েন। এরপর থেকে তার কোনো হদিশ নেই। এরই মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। পুলিশের এ কর্মকর্তাও 5 আগস্টের পর থেকে লাপাত্তা। তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 35টি হত্যা মামলা হওয়ার তথ্য গোপন পাওয়া গেছে। জঙ্গি দমনের নামে মাস্টারমাইন্ড বলা হয় সাবেক সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামানকে। ছাত্র জনতার আন্দোলন দমাতে সিটিসির একাধিক দল দিয়ে অভিযান পরিচালনার অভিযোগও রয়েছে। এ কর্মকর্তার বিরুদ্ধে অন্তত 5টি হত্যা মামলা হয়েছে। তবে এখনও তিনি ধরা ছোঁয়ার বাইরে। ছাত্র আন্দোলন দমাতে প্রত্যক্ষভাবে গুলির নির্দেশ দিয়েছিলেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। পুলিশে যোগদানের আগে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রোটোকল অফিসার। শেখ হাসিনাকে সন্তুষ্ট করে এসপি হিসেবে কাজ না করে সরাসরি পুলিশ সদর দপ্তরে যোগ দেন এআইজি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ হিসেবে। 5 আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না প্রলয় কুমারের। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়ার গুলশান বাসার সামনে সড়ক ইট বালু বোঝাই ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়ার মূল হোতা ছিলেন সে, সমগুলশানের এডিসি আয়েশা সিদ্দিকা। সেই কাজের পুরস্কার হিসেবে আওয়ামী সরকারের আমলে অতিরিক্ত ডিআইজি পদের পদোন্নতি লাভ করেন। ছিলেন দুর্নীতিবাজ পুলিশ কর্তা বেনজির আহমেদের আস্থাভাজন। বেনজিরের জমি দখলের সহযোগী হিসেবে কাজ করেছেন গোপালগঞ্জের এসপি হিসেবে। 5 আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অতিরিক্ত ডিআইজি আয়েশারও। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি। দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। আসাদুজ্জামান খান, তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় পাচারের তথ্য মিলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হচ্ছে। তার দুর্নীতির সব ধরনের তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত সংশ্লিষ্টদের মতে প্রাথমিক অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক তথ্য বেরিয়ে আসছে। তিনি মাফিয়াদের গডফাদার ছিলেন। তার নিয়ন্ত্রণে ছিল একটি বড় দুর্নীতিবাজ সিন্ডিকেট। তিনি সহ এই সিন্ডিকেটের সব সদস্য এখন গা ঢাকা দিয়েছেন। জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।